आपकी আদালতে শরৎ সম্রাট আমজাদ আলী খানের ওপর অভিযোগ হলো যিনি ক্লাসিক্যাল মিউজিককে কমার্শিয়ালাইজ করে ফেলেছেন। খাঁ সাহেব, আপনার যে স্বর্গীয় পিতা হাফিজ আলী খাঁ সাহেব, ওনার তো একদম ফকিরের ট্র্যাডিশন ছিল। হ্যাঁ, উনি তো কখনো মিউজিককে বিক্রি করা তো দূরের কথা, উনি নিজের নিজের মিউজিক রেকর্ড পর্যন্ত করতে দেননি। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আর আপনি মিউজিকের দোকান দিয়েছেন। এ এ কম্প্রোমাইজ করতে হয়েছে কারণ পৃথিবীতে শ্রোতা ভীষণ বেড়ে গেছে। আর সব শ্রোতার কাছে আমজাদ আলী খান পৌঁছতে পারে না। সেই জন্যে রেকর্ড করতে হয়, ডিভিডি বানাতে হয়, ক্যাসেট বানাতে হয়। আর এর পেছনে আ আ শুধু কমার্শিয়ালাইজেশন নেই, এর পেছনে চেষ্টা থাকে নিজের শিল্পের প্রচার হোক। সেই পরম্পরার মানুষ, যেখানে আপনার বাবা চাননি যে ওনার মিউজিক কোনো পানের দোকানে চালানো হোক, হ্যাঁ। সেই পরম্পরার মানুষ হয়ে আপনি মিউজিক কোম্পানি খুলে দিলেন। এটাও আপনি ঠিক বলেছেন। কারণ আ আ নিজের মিউজিক কোম্পানিতে একটা লাভ হয় যে নিজের পছন্দের মিউজিক রেকর্ড করতে পারেন। আর যে বাইরের কোম্পানি তারা তাদের পছন্দের এটা চাই, ওটা চাই। কিন্তু বাস্তবে এটাই যে ক্লাসিক্যাল মিউজিকের কমার্শিয়ালাইজেশন করা হচ্ছে আর এটা কারণ আমরা এই পৃথিবীতে বাস করি, পৃথিবীর মধ্যে আছি। যদি পাহাড়ে কেউ চলে যায়, সন্ন্যাস নিয়ে নেয় আর স্রেফ সাধনায় ব্যস্ত থাকে তাহলে শ্রোতারাও উদাসীন হয়ে যায়। একটা সময় এমন ছিল যখন আপনার কাছে ২৫০ টাকাও থাকতো না ঘরের ভাড়া দেওয়ার জন্যে। হ্যাঁ, আর এমন সময়ও আসে যখন প্রতি ৬ মাসে মার্সিডিজ বদলান। হ্যাঁ, হ্যাঁ। আপনি এসব ভগবানের কৃপা। ভগবানের কৃপা বলবো, নাকি আমজাদ আলী খাঁ সাহেবের বিজনেসের সেন্স বলবো? না, আ এই শখ ভালো জিনিসের শখ আমার ছোট বয়স থেকেই ছিল। যে একদিন একটা ভালো গাড়িতে বসবো বা ভালো বাড়িতে থাকবো। আ সে শখ আজও আছে। ইন সার্চ অফ এক্সেলেন্স অ্যান্ড পারফেকশন। কিন্তু আ আ ফকিরের যে বেশ ছিল সেটা আজও রাখা আছে। সে তো শুধু বেশটাই রয়ে গেছে, কিন্তু আসলে তো সেই ফকির আর নেই। আজ তো আমি শুনেছি যে আপনার সবথেকে বড় শখ হলো বিভিন্ন চকলেট খাওয়া। আসলে হয়েছে কি, আ যদি ফকিরের বেশ আসল না হতো, তাহলে সুরের সততা থাকতো না। ক্লাসিক্যাল মিউজিশিয়ানের যে স্বর থাকে, সেটা আ সুরে থাকা খুব জরুরি। সেখানে ফাঁকিবাজি চলে না। না হলে শ্রোতারা শোনা বন্ধ করে দেবে। কিন্তু যখন শ্রোতাদের কথা আসে তখন আপনার হিন্দুস্তানের শ্রোতাদের কথা কম মনে পড়ে। বাইরে গিয়ে শরৎ বাজানোর কথা বেশি মনে হয়, কারণ বাইরে বেশি টাকা পাওয়া যায়। বাইরের লোকদের খ খ খুব বেশি আগ্রহ রয়েছে। যারা বিদেশি মানুষ, তারা কনসার্টের পর কখনো ২০ মিনিট ধরে হাততালি দেয়। ইন অ্যাপ্রিসিয়েশন, স্ট্যান্ডিং ওভেশন ইত্যাদি যেমন হয়। ইউনিভার্সিটিতে শেখানোর জন্যে ডাকে। আ আর এই ধরনের আমি মনে করি আমি এক ধরনের সেবা করছি সেবা নিজের। করছেন না ডলার কামানোর উদ্দেশ্যে বেশি যান? সেটাও এর সাথে সাথেই ডলার যুক্ত থাকে। আচ্ছা, এটা কি আর সত্যি যে বাইরের দেশে আপনি মিউজিক স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন? এই সিদ্ধান্ত আমার নয়, এই সিদ্ধান্ত ওখানকার মানুষের। ওরা চায় যে আমি ওখানে থাকি, ওখানে শেখাই। আর অনেকজন আমাদের মধ্যে এনারাই আছেন যারা এখানে আসতে পারে না কিন্তু খুব ট্যালেন্টেড, শিখতেও চায়। তো আমি মনে করি এতে আ এই ৬ মাস যদি ভারতে আর ৬ মাস বিদেশে যদি থাকা যায় তাহলে আমার মতে এই দুদিকেরই সেবা করা যাবে। এটা কি ট্রান্সফরমেশন নয়? এটা একটা সময় ছিল যখন ১ম বার বিদেশে যাচ্ছিলেন, তো আপনার বাবা বলেছিলেন যে, "উড়োজাহাজে চড়লে খুব ভয় পাবে তুমি।" হ্যাঁ, বাবা বলেছিলেন যে খুব চিন্তায় ছিলেন। অনুমতি দিচ্ছিলেন না যাওয়ার। যারা সব নিয়ে যেতে এসেছিলেন তারা খুব কষ্ট করে উনার অনুমতি নিয়েছিলেন। তো জেট সেট মায়েস্ট্রো আপনাকে বলা যেতে পারে আজকের দিনে। I am trying to adjust. I think now আমার এখন যে জীবন আমি আ আ অনেক বছর নিজের জন্যে বেঁচেছি আর এখন আমি
অন্যের জন্যে বেঁচে আছি, অন্যের সেবা করার জন্যে বেঁচে আছি। আমরা জনতাদের থেকে কিছু প্রশ্ন শুনে হ্যাঁ। নেব। হ্যাঁ, আপনি ফার্স্ট হতে। ওস্তাদ বিসমিল্লাহ খান নিজের ফিল্ডে বিখ্যাত, আপনি নিজের ফিল্ডে বিখ্যাত। উনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়ে গেছেন। আপনার নাম এখনো পর্যন্ত কনসিডার করা হয়নি। আপনার কি এর জন্য দুঃখ হয়? না, এখনো আমি ৮০ বছরের হইনি। আ আ আমাদের দেশে এমন পরম্পরা আছে যে আ যতক্ষণ আপনি ৮০-৯০ না পৌঁছচ্ছেন, আ অনেক কিছুই পাওয়া যায় না। বিশেষ করে যেসব মানুষ রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ হন বা তাদের হ্যাঁ। সেবা করেন, তারা একটু তাড়াতাড়ি অ্যাওয়ার্ড পেয়ে যান। দেখুন, আ আমার এটা মনে হয় যে যখন সময় আসে তখনই হয়। দ্যাটস হোয়াট আই দেখুন, থিংক। চেষ্টা তো আপনিও করেছিলেন। আপনি মিসেস গান্ধীকে নিয়ে একটা রাগ বানিয়েছিলেন। আপনি রাজীব গান্ধীর ওপরেও একটা রাগ বানিয়েছিলেন। কিন্তু আপনি রিওয়ার্ড পাননি তার জন্যে। না, ওইসব যাই রাগ বানিয়ে থাকি ওদের মৃত্যুর পর বানিয়েছি। আমার ফিলিংস ছিল, স্বামী হরিদাসের উপরেও রাগ বানাই, ওস্তাদ আমির খান সাহেবের নামেও হামিরি তরি বানাই। আ মহাত্মা গান্ধীর যখন ১২৫ বছর পালিত হয় প্যারিসে, নরসিমা রাওজি গিয়েছিলেন। তো ওখানে আমি বাপুর নামে একটা রাগ সমর্পণ করি, বাপু কজ। খুব সুন্দর চলন ছিল রাগের। সেইসবের নাম বোধহয় আপনার জানা নেই। অনেক রিসার্চ হ্যাঁ, করেছেন রাহাত আপনি। জাহান। হ্যাঁ, হ্যাঁ। অনেক রিসার্চ করেছেন রজতজি, খুব ভালো। না হলে মানুষ শিল্পীর মায়ের নামও জানতে পারেন না। তো রাহাত জাহান ওনার নাম ছিল। আ ওনার নামে একটা রাহাত কজ আমি নিবেদন করে থাকি। এখন মনমোহন সিং এর নাম আসবে রাগ বানানোয়? হ্যাঁ, ওপরওয়ালা ওনাকে ভালো রাখুন। আর ওনার আয়ু দীর্ঘ হোক, আর খুব ভালো, ভালো কাজ করছেন উনি।